নমস্কার, এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চল রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বের রাজ্যগুলোতে চলা ভারী বৃষ্টিপাত ও বন্যা বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এর পাশাপাশি রাজ্যগুলোকে কেন্দ্রের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি। আমি তাকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে পাটনায় অবস্থান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার দুপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিহারের সমস্তিপুর কেন্দ্রের সাংসদ শাম্ভবী চৌধুরী। তিনি সংসদের একজন সর্বকনিষ্ঠ সদস্য। এদিন সাংসদ শাম্ভবী চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বিহার সরকারের শিল্পমন্ত্রী নীতিশ মিশ্রর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তিনি। নর্থ ইস্ট সহ ত্রিপুরা রাজ্যের নতুন জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা নিয়ে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আগরতলার বিভিন্ন শরণার্থী শিবিরে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচিতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তর পূর্বের রাস্তাঘাটের সঙ্গীন অবস্থা নিয়ে আগেও সংসদে বিষয়টি তুলেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় হাইওয়ে, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে দেখা করে এই বিষয়ে অবগত করান তিনি জানান, রাজ্য থেকে ফিরে গিয়ে এই ইস্যুতে ফের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাথে দেখা করবেন এবং রাস্তার বেহাল অবস্থার বিষয় উল্লেখ করে এই বিষয়ে যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য লিখিতভাবে জানাবেন তিনি। ऑलरेडी नितिन गडकरी से बात कर चुका हूँ। आप लोगों ने देखा होगा जब मैं लोकसभा में एक क्वेश्चन में भी उठाया, सीधा उठा के बोला था, जो नॉर्थ ईस्ट में जो काम NHIDCL करता है वो जो पूरे देश भर में ट्रेंड है भारत में, जो लोएस्ट बिड को दिया जाता है पैसे के ऊपर। यहाँ जो काम करने के लिए ठेकेदार आता है वो लोएस्ट बिड को जो है उसी को मिलता है नियम के हिसाब से। किंतु NH में नियम है, ये एक्सेप्ट किया हुआ है, जो क्वालिटी ऑफ वर्क जो करेगा इनको भी आप दे सकते हैं, तो दे सकते हैं। तो अब नॉर्थ ईस्ट के काम को मैंने नितिन जी को बोल चुका हूँ, नॉर्थ ईस्ट के काम को आप इस तरीके से जो शेड्यूल रेट आप लोग बनाते हो उसके नीचे जाके बिड करता है, 15% 20% लेस में आते हैं काम करने के लिए। तो इसका मतलब हमने जो शेड्यूल रेट बनाया, तो क्या हमारा इंजीनियर बेवकूफ़ है क्या? जो हमने ये काम इतने में हो सकता हमने बनाया। आप कितना पंडित हो गए, आपके पास 2 इंजीनियर नहीं है, आप लेस में देके काम लेते हैं, उसके बाद चोरी करता है और रास्ता को खराब काम करके जाता है। ये बारिश बहुत ज़्यादा होता है। मैंने ये बात टेकअप कर चुका हूँ। मैं यहाँ से जाने के बाद नितिन जी से दोबारा मिलूंगा और मैं उनको ये लिखित रूप से दूंगा, जिन जिन लोगों ने ये काम किया इनको पर कार्रवाई करें। ऐसा नहीं चलेगा। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202,
0381 231 5006, 825 7808 056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlok Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় মানুষের এখন ত্রাণ শিবির থেকে যাওয়ার সময় হয়েছে। আর যাওয়ার সময় তাদের যাতে 2-4 দিনের আহার সামগ্রীর ব্যবস্থা থাকে তার ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিচ্ছি। মঙ্গলবার শহরতলির প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ত্রাণ শিবিরে এই কথাগুলো বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবারের পর মঙ্গলবারও ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এদিন ওনার সঙ্গে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ও 13 প্রতাপগড় মণ্ডলের মণ্ডল সভাপতি স্বপ্না দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন ত্রাণ শিবিরে মোট 1680 জনকে ত্রাণ বিতরণ করেন সাংসদ। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় মানুষের এখন ত্রাণ শিবির থেকে বাড়িতে যাওয়ার সময় হয়েছে। আর যাওয়ার সময় তাদের যাতে 2-4 দিনের খাদ্য সামগ্রীর ব্যবস্থা থাকে তার ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিচ্ছি। এখানে যারা আছেন তারা দিন এনে কাজ করে খায়, তো এদের বাড়িতে গিয়ে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই তারা 3-4 দিন কাজ করতে পারবেন না। এই 3-4 দিনের জন্যই খাবার দেওয়া হচ্ছে বলে তিনি জানান। হাওড়ার জল আসে, প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয়। আর জল নিকাশনের জন্য এই সরকার কাজ করছে, প্রশাসন সঠিকভাবে মানুষের কাজ যে কাজগুলো করা সেগুলো করছে। আমি আজকে ঋষিকণে নিয়ে এখানে এসেছি, ও তারপরে আরও 4-5টা জায়গাতে যাব। তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে, তো যাওয়ার সময় যাতে 2-4 দিনের ডাল, চাল, আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি, যে যারা বাড়িতে নিয়ে যা 2-4টা দিন গিয়ে এইখানে যারাই আছে যারা দিনে কাজ করে, তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তার সময় 3-4 দিন কাজ করতে পারবে। ওই 3-4 দিনের জিনিসটা এটা একদম 1 মাসের ওনার জীবন তৈরি করেছে তেমন না, সামান্য যারা 3-4 দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে, ওই সময়টার মধ্যে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি। ওর প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে। আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্রাদির ব্যবস্থা স্বয়ং মহারাজজি এসছে, বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের নির্বাচিত প্রতিনিধি, এখানে মনিকা, এখানে মেম্বার আছেন, ডেপুটি মেয়র আছে, ও আছে, মন্ডল প্রেসিডেন্ট আছেন স্বপ্নাদি, সবাই মিলে অন্যান্য কার্যকর্তাদের নিয়ে কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজনীয় তাদের সেগুলো দেওয়া। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ব্যক্তিগতভাবে এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন। ওনার হাত থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বন্যা দুর্গতরা। এদিন তিনি আরও কয়েকটি ত্রাণ শিবিরে যান বলে জানা গেছে, সেখানেও তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ইস্যু অপারেশন সিন্দুর, এ ব্যাপারে বিরোধী শিবির যতই শোরগোল করুক না কেন, অপারেশন সিন্দুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকতে নারাজ কেন্দ্র সরকার, এমনটাই সূত্রে জানা যায়। আগামী জুলাই মাসে সংসদে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন, তার আগে কোনো বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 22শে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 26 জনের। সেই মৃত্যুর বদলা নিতে গত 6ই মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের পর এই ইস্যুতে আলোচনার দাবিতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানায় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। বিরোধীদের এই দাবির প্রেক্ষিতে কেন্দ্রের তরফে যদিও কোনো মন্তব্য করা হয়নি।
বৃষ্টির পর জল নেমে যাওয়ায় অস্থায়ী শেল্টার হাউসে থাকা বন্যা পীড়িত লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন, কিন্তু বন্যা পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে এই সময়েও তাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এএমসির পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি এদিনও বন্যা পীড়িতদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচিতে এগিয়ে এসেছে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন। 2-3 দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদের। বৃষ্টিতে ত্রিপুরা জুড়ে সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতি। পশ্চিম ত্রিপুরা জেলায় হাওড়া নদীর জলস্তর বৃদ্ধির ফলে অনেক বাড়িঘরে ছিল জলের তলায়। রোদ ওঠায় বাড়িঘরের জল নেমে যায়, কিন্তু এই সময়টাতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেবার সম্ভাবনা থাকে। রোগের প্রাদুর্ভাব আটকানোর প্রতি লক্ষ্য রেখে মঙ্গলবার পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহদের উদ্যোগে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। পাশাপাশি এদিনও ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় অস্থায়ী শেল্টার হাউস থেকে ঘরে ফেরা লোকেদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। দক্ষিণ জয়নগর পশ্চিম পাড়ায় শরণার্থী শিবির ছেড়ে যারা বাড়িতে চলে গেছে কিন্তু রান্নাবান্না করা সম্ভব হয়নি, তাদের হাতে খাবার তুলে দেন ধলেশ্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরাত্মানন্দ মহারাজ। এই ধরনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু গুহ দে, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই উপলক্ষে এদিন মেয়র ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতেও ঘরে ফেরা লোকেদের স্বাস্থ্য সহ অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ের উপর খেয়াল রাখা হচ্ছে। বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে, কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলিতে রিলিফ ক্যাম্পগুলিতে কিন্তু মানুষ আছে কিছুজন, এবং যারা বাড়ি ঘরে গেছে কিন্তু রান্না করার তারা সুযোগ নেই, বাড়ির যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসে আসলে গতকাল করে দিয়েছেন তারা। এই কদিন বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসছেন। খাদ্য সামগ্রী সরবরাহ করা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দেখেছিলাম কমিশন আজকে জায়গাতে করছে। তো 36 নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পুলিশের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকে জমাকৃত টাকা না পাওয়ায় পরে এই টাকা ফেরত পেলেন গ্রাহক। জানা যায়, চেকের মাধ্যমে জমা করা ৭৯,৫৬০ টাকা ফিরে পেলেন গ্রাহক গোপাল দে। এ ব্যাপারে মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় পুলিশ আধিকারিক পরিতোষ দাস জানান যে জেল আশ্রম রোডের বাসিন্দা গোপাল দে গত 31 মার্চ ব্যাংকে একটি চেক জমা করেন, কিন্তু ব্যাংক থেকে নাকি জানানো হয় তার চেক পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পরে তিনি পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ হাতে পেয়ে তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ। শেষে এই ব্যাংকে গিয়ে পুলিশ তদন্ত করে এবং পরে গোপালদের হাতে ব্যাংক কর্তৃপক্ষ তার জমাকৃত টাকা তুলে দেয়। গোপালবাবু জানান, ব্যাংক কর্তৃপক্ষ সোমবার তার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দিয়েছে। মঙ্গলবার তিনি থানায় এসে পুলিশ আধিকারিকদের সহায়তা করার জন্য ধন্যবাদও জানান। গোপাল দে জেল আশ্রম রোডের একজন লোক আমাদের কাছে থানাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় আমরা ম্যাটারটা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলি। কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল ৭৯,৫৬০ টাকা। গত 22 তারিখ 22/5/2024 ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। ঘটনাটা হয়েছিল 31/3/2025 তারিখ। উনি একটা চেক ইন্ডিয়ান ব্যাংকে জমা করে পরবর্তী সময় জানতে পারে যে ওনার চেকটা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না, এবং এই ম্যাটারটি নিয়ে আমাদের কাছে একটা কমপ্লেন করে উনি, এবং আমরা তদন্ত নেমে এসআই দীপঙ্কর দেবনাথ ঘটনাটি তদন্ত করার পর ব্যাংকের সঙ্গে ম্যাটারটি নিয়ে টেক আপ করার পর পরবর্তী সময় ব্যাংক ওই টাকাটা তাদেরকে দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়। পুরো টাকা পেয়েছে। আমি 22 তারিখে থানায় একটা কমপ্লেন করেছিলাম, আমার একটা টাকা মিসিং হয়েছিল ব্যাংক থেকে, চেক একটা মিসিং হয়ে যাওয়াতে। তো আমি থানাতে 22 তারিখে কমপ্লেন করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমায় বলেছিল টাকাটা দেবেন, এখানে থানাতেই উনিও বলে গেছিলেন যে আমার টাকাটা ওনারা ব্যবস্থা করে দেবেন, এবং ওনারা খুব সহযোগিতা করেছেন। করে সেই টাকাটা আমাকে গতকালকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন, এবং আমি সেই জন্য আমি থানায় এসেছি, বলে গেলাম, ওনাকে ধন্যবাদ জানালাম। ওনারা খুব সহযোগিতা করেছেন।
19শে জ্যৈষ্ঠ মঙ্গলবার ছিল শ্রী শ্রী লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস। প্রতি বছরের মতো এবছরও রাজধানীর লোকনাথ আশ্রমে মহা সমারোহে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হয় পূজার্চনা। এ বিষয়ে লোকনাথ আশ্রমের এক কর্মকর্তা জানান, শ্রী শ্রী লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস উপলক্ষে গত শনিবার অরবিন্দ সোসাইটিতে দুস্থদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে প্রথমে লোকনাথ আশ্রমে বাল্যভোগ প্রদান করা হয়, তারপরই শুরু হয় বিশেষ পূজার্চনা। পূজা শেষে অঞ্জলি প্রদান করেন উপস্থিত ভক্তরা। এই বিশেষ পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সেই তিরোধান উৎসব উপলক্ষে আমরা গত শনিবার শ্রী অরবিন্দ আশ্রমে আড়ালিয়াতে আমরা অনাথ শিশুদের মধ্যে আমরা ওদের নিত্য সামগ্রী, যেটা আপনার ফল এবং চাল ডাল সবজি এইসব বিতরণ করছি এবং ক্যান্সার হসপিটালে আমরা 270 জন রুগীকে আমরা ফল বিতরণ করলাম এবং গতকালকে সন্ধ্যা 7 ঘটিকায় আমরা বাবার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করলাম। আজকে ভোর 4:30টায় আমাদের এখানে আপনার উড়ান সামাজিক সংস্থা ইতিমধ্যে রাজ্যের নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। গত শনিবার ও রবিবারের বন্যায় বাড়ি ঘরে জল প্রবেশ করায় অনেক পরিবারই আশ্রয় নিয়েছিল বিভিন্ন শরণার্থী শিবিরে। এরকমই একটি শিবির করা হয় রাজধানীর প্রগতি বিদ্যা ভবনে। দুদিন শরণার্থী শিবিরে খাবারের পাশাপাশি মঙ্গলবার এর কর্মকর্তারা সেখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। স্বাস্থ্য শিবিরে প্রায় 4 শতাধিক লোক পরিষেবা গ্রহণ করেন। রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে এই স্বাস্থ্য শিবির পরিচালনা করা হয়। এদের মধ্যে ছিলেন জিবি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর কনক চৌধুরী ও ডক্টর সঙ্গীতা চক্রবর্তী সহ অন্যান্যরাও। বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ না হলো গত 2 দিন বা 3 দিন থেকে আমরা বিভিন্ন ক্যাম্পে দেখেছি অনেক ধরনের দুর্গত যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। খাবার দাবার থেকে আরম্ভ করে আজকে আমরা একটা মেডিকেল ক্যাম্প চেষ্টা করছি। এখানে প্রায় 300 বা 400 লোক এখানে সমাগম হয়েছে। প্রত্যেকের রেগুলার চেক আপ এবং ওদের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়ে যা যা ওষুধপত্র দেওয়া আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন রোগের সমাধান করার চেষ্টা করে আমাদের সঙ্গে 2-3 জন ডাক্তার এখানে এসেছেন, ওরা আমাদের সঙ্গে আছেন, তারা আমাদের সহায়তা করছেন এবং আমরা অত্যন্ত খুশি যে আমরা এতটুকু মানুষের বা আর্থের কল্যাণে রাখতে পেরেছি সবাই। দিদিমণি শূন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দিদিমণি না থাকায় নিজের সন্তানের মতোই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের দেখাশোনা করছেন ওই কেন্দ্রের সহায়িকা। এই ঘটনা চরিলাম ব্লকের ছেচুরি মাইল গ্রাম পঞ্চায়েতের ঢালাভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চরিলাম ব্লকের অধীন ছেচুরি মাইল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত থালাভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গত 2 বছর ধরে দিদিমণি ছাড়াই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। দিদিমণি শ্রাবণী চক্রবর্তী 2 বছর হয়েছে চাকুরি থেকে অবসর নিয়েছেন। এই 2 বছর ধরে দিদিমণি নিয়োগ হচ্ছে না এই অঙ্গনওয়াড়ি সেন্টারে, যার ফলে একা হাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা পায়েল দাস। তিনি একদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করছেন, আবার ছোট ছোট শিশুদের বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসছেন, শিশুদেরকে পড়াচ্ছেন, আবার অনেক ছোট ছোট শিশুকে পড়া শেষে কোলে করে বাড়িতেও দিয়ে আসছেন। আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করার জন্য প্রতিবেশীদের বাড়ি থেকে পানীয় জলও আনছেন। এর কারণ প্রায় সময়ই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল থাকে না। একা হাতে সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা পায়েল দাস। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রয়েছে প্রায় 35 জন শিশু। তবে মঙ্গলবার সকালে ভারী বৃষ্টি হওয়ায় সব শিশু আসেনি। এদিন সংবাদ মাধ্যমের লোকেরা সহায়িকার কাছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি একা সমস্ত কাজ আর সামলাতে পারছি না। বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছি, এলাকার স্থানীয় নেতৃত্বকেও জানিয়েছি, কিন্তু এরপরও দিদিমণি নিয়োগ হচ্ছে না। এদিন সকালে ছাত্রছাত্রীদের পড়াতে দেখা যায় সহায়িকা পায়েল দাসকে। আপনি কি তা এটা? আমি স্কুলের হেল্পার, রান্নাবাড়ি করেন? হ্যাঁ, রান্নাবাড়ি করি, বাচ্চারা সামলাই, মানুষের বাড়িতে জল আনি, জল আনি এটা কিছু কিছু রান্না করে আমার একলা পক্ষে সামলানো সম্ভব হইতেছে না। যদি সরকারে একটা দিদিমণি নিয়োগ করে তাহলে আমার পক্ষে খুব ভালো হইবে, আমার খুব কষ্ট ইয়ে হইবে।
আমার বাচ্চারা আমি বাইরে বাচ্চারা শৃঙ্খল হয়ে থাকা বাচ্চা সামলাতে আমার সব অসম্ভব। এই এলাকার প্রতিবেশীরাও জানিয়েছে গত 2 বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি নেই, যার ফলে সমস্ত কাজ একা করতে হচ্ছে সহায়িকা পায়েল দাসকে। সরকারি দায়িত্ব এবং কর্তব্য কিভাবে নিষ্ঠার সহিত পালন করতে হয় তার শ্রেষ্ঠ নিদর্শন থালাভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পায়েল দাস। তাই অতি দ্রুত এই কেন্দ্রে একজন দিদিমণি নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ সহায়িকা পায়েল দাস। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। কৈলাসহর গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কুবঝাড় এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। তাদের দাবি, ডাকবাংলো থেকে টিলাবাজার পর্যন্ত রাস্তার দুপাশে স্থায়ীভাবে জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন যাতে তৈরি করা হয়। পঞ্চায়েতে 4 নং ওয়ার্ডের পশ্চিম সাইডের লোকজন এবং বলতে গেলে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সবাই এটার সাথে একমত। আমরা দীর্ঘদিন ধরে আজকে কয়েক বছর যাবৎ এই অল্প বৃষ্টিতেই আমাদের কয়েকটা ওয়ার্ড ফ্লাড উত্তীর্ণ হয়। আমরা দেখতে পাচ্ছি যে শহরের যে জল যেদিকে যায় নিষ্কাশনের যে ড্রেনটা পিডব্লিউডির দুনো সাইডের ড্রেনটা টোটালি বন্ধ। মানুষ ঘর বাড়ি তৈরি করছে, কিন্তু ড্রেনের যে নয়নজলি আছে নয়নজলিটা টোটালি বন্ধ, যার কারণে প্রত্যেকটা এরিয়াতে ছোটো ছোটো এরিয়াতে ফ্লাডের মতো পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে আজকে কয়েক বছর ধরে কন্টিনিউ যোগাযোগ করতেছি যে ডাকবাংলা থেকে টিলাবাজার অবধি দুনো সাইডে ড্রেন তৈরি করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা, যাতে আমরা এলাকার মানুষ এই জলের সমস্যা থেকে মুক্তি পাই। ভিডিও থেকে এসেছেন অ্যাডিশনাল ভিডিও এই স্যার এসেছেন, ওনারা সাইট ভিজিট করছেন, দেখছেন। আমাদের মূল দাবি, শহরের বিরাট অংশের জল আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে ওই টিলাবাজার চড়াতে গিয়ে পড়ে। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মহকুমা শাসক তথা ডিএম মহোদয়ের কাছে বিনীত আবেদন যে এই ড্রেনটা ডাকবাংলা থেকে টিলাবাজার অবধি রাস্তার দুনো সাইডে যাতে সুন্দর করে ভালো মজবুত ড্রেন তৈরি করে দেন, যাতে জলটি শহরের সুন্দরভাবেও যায়, যাতে আমাদের এলাকাতে এই ফ্লাডের কোনো রূপ ধারণ না করতে পারে। বিগত 25 বছর ধরে ফটিকছড়া বাজার সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন উত্তম ঘোষ নামে এক ব্যক্তি। 2018 সালে তাদের বাড়ির দখল করার চেষ্টা করে ওই এলাকারই কিছু দুষ্কৃতিকারী, এমনকি তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টাও চালায় বলে অভিযোগ। তখন তারা মোহনপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন। এরপর মহকুমা শাসক নির্দেশ দেন উত্তম ঘোষ এবং ওনার পরিবারকে এই জায়গা থেকে ওঠানো যাবে না। এই নির্দেশের পর দুষ্কৃতীরা তাদের উপর আর কোনো হামলা হুজ্জতি করেনি, কিন্তু কিছুদিন আগে তাদের উপর পুনরায় হামলা হুজ্জতি এবং তাদের জায়গা দখল করার চেষ্টা করে বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে মঙ্গলবার উত্তম ঘোষ ও তার পরিবার পুলিশ হেডকোয়ার্টারে এসে এসপির সাথে দেখা করেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আবেদন জানান। আরেকজন এটা দল করে নিতেছে। এটা আরম্ভ হয়েছে 18-তে। তারপর আমরা এইচডিএমে পেয়ার করছি। এইচডিএমে 2-2.5 বছর হইতে পরে আমরা পাইছি, অর্ডার পাইছি। তারপরে বর্ষ অনেক পরে আবার তারা এই হামলা করিয়া, আমি একটা গড় তুলছিলাম, গড়টা তারা দল করিয়া এখন বইয়ে দিচ্ছে। ফটিকছড়া বাজার। তারা কি লেগে আপনার জমি দখল করতে না? তারা রাখছে বলে জোর জবরদস্তিরা, পার্টির লোক লিয়া জোর জবরদস্তিরা রাখছে। পানীয় জলের সমস্যায় সরব হলে স্থানীয় জনতা। অভিযোগ, বিগত 15 থেকে 20 দিন ধরে পানীয় জলের সমস্যায় নাজেহাল হচ্ছেন এরা। ঘটনার সামনে আসে
48 করমছড়া বিধানসভার অধীন 82 মাইল নমপাড়া এলাকা থেকে। স্থানীয়রা মঙ্গলবার জানান, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এসডিও এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। অবশেষে এদিন এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানান গ্রামের লোকজন। তারা আরো জানান, গ্রামবাসীদের তরফে দপ্তরের আধিকারিকদের ও গ্রামের জনপ্রতিনিধিদেরকে জানিয়েও কিছু হয়নি। স্বভাবতই এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয়রা। পাশাপাশি গ্রামের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ বলতে আমরা তো 1 নম্বরের জলের সমস্যা। এই আজকে গত 19 তারিখ থেকে জল নাই, আজ তো 2 তারিখ চলে। জলের খুব সমস্যা। আমরা এদিকে পাড়ার মধ্যে তো এমনি তো ট্যাঙ্কে খাসে, কিন্তু আমরা জল পাই না। আর নদীগুলা সবে মেশিন খালি নষ্ট হয়ে যায়, মাসে মধ্যে 1বার 2বার নষ্ট হয়। প্রায় সময় জলের মানে খুব সমস্যা থাকে। আমরা কেমনে চলতাম জল ছাড়া তো আইলে বলে তো তারা এমনি তো আইলে দিব, কিন্তু কোনো কাজ করে নি দানি কিছু বুঝি না। আপনারা কি কইছেন নি তারা জল দেওয়ার লাগিয়া? যাইতো আমরা গেলে পরে তারা কয় মেশিন নষ্ট, জল নাই, তে মেশিন আইব, তে জল ঠিক কইরা দিব, কিন্তু তারপরেও আমরা পাইতাছি না। কতটা দিন আজকে তো 15-16 দিন হয়ে গেছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।